স্বাধীনতা বলতে বুঝি মুক্তি। স্বাধীনতা বলতে অনেক দিনের না পাওয়া, অনেক দিনের জমে থাকা বাসনার পূর্তি। আজ ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমরা পেয়েছি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতার পথ পেয়ে। তাই আমরা সবাই রাজার রাজত্বে স্বাধীনতার প্রসঙ্গ প্রাসঙ্গিক। তবে কিছু কথা না বললেই নয়। স্বাধীন হওয়ার অর্থ এগিয়ে চলা, সে আর্থিক স্তরে হোক, সামাজিক স্তরে হোক, বা নীতিগত স্তরে, বা আধ্যাত্মিকতার। গণ্ডি যখন মুক্ত, বন্ধন যখন শূন্য, তখন এগোতে বাধা কোথায়? কিন্তু সত্যি কি এগোতে পেরেছি? ভালো করে চারদিক দেখলে এত অমানসিকতার নিদর্শন দেখব, মাঝে মাঝে হয়তো মনে হবে সত্যি এর চেয়ে পরাধীন ভারতবর্ষই হয়তো ছিল ভালো। আমাদের দেশ পোশাকে মিথ্যে শো অফ, মিথ্যাচার, অন্যের ঘাড়ে পা রেখে ওপরে ওঠা, এসবে যত এগিয়েছে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু একেবারেই নয়। বর্তমান পুঁথিগত শিক্ষার বহর দেখলে হয়তো রবীন্দ্রনাথ, কালাম, নেতাজি চরম হতাশাগ্রস্ত হতেন। যাই হোক, এ কথা বলা শেষ হবে না, প্রসঙ্গ এতটাই জটিল। আজ বলবো প্রেমের কথা। দেশপ্রেম, দেশপ্রেম, স্বাধীনতা, এসব বলতেই মনে পড়ে নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম বা স্বামী বিবেকানন্দের কথা। কিন্তু আমরা জানি না অখ্যাত কনকলতা বড়ুয়ার কথা, যিনি মাত্র ১৭ বছর বয়সে অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আমরা জানি না বেগম হজরত মহলের কথা, যিনি ১৮৫৭ সালের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা জানি না বীরভূমের মল্লারপুরবাসী ধরণীধর রায়ের কথা, যিনি বীরভূম ষড়যন্ত্র মামলায় আন্দামানে দ্বীপান্তরিত হয়েছিলেন। আমরা জানি না তামিলনাড়ুর মাভিরান আলামুথুন কোনের কথা। আমরা জানি না ভূপেন্দ্রনাথ দত্ত বা চট্টগ্রাম যুবক লোকনাথ বলের কথা। আসুন আজকের এই শুভ দিনে আমরা সেই সমস্ত অল্প বিখ্যাত বা অখ্যাত ইতিহাস যাদেরকে খুব বেশি করে মনে রাখেনি, তাদের শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা দু একজন সেই অখ্যাত মানুষদের কথা জানব, যাদের সম্পর্কে আমরা হয়তো জানি না বা খুব কম জানি। আজ আর একটুখানি বেশি করে তাদের জানব। প্রথমে আসি ডক্টর লক্ষ্মী স্বামীনাথনের কথায়, যিনি ছিলেন সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অর্থাৎ আইএনএর নির্ভীক বিপ্লবী। লক্ষ্মী স্বামীনাথনের জন্ম ২৪শে অক্টোবর ১৯১৪-তে। তিনি ছিলেন সিঙ্গাপুরের একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পরে তিনি কর্মজীবন ত্যাগ করেন ও আইএনএতে রানী ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব নেন ১৯৪৩-এ। আমরা লক্ষ্মী স্বামীনাথনকে লক্ষ্মী সেহগল বলেই জানি, কারণ মিস্টার সেহগলের সাথে তার পরবর্তীকালে বিয়ে হয়। শৈশবে ক্যাপ্টেন লক্ষ্মী কেরালায় জাতিভেদ প্রথার বিরোধিতা করতে গিয়ে এক আদিবাসী মেয়ের সাথে একসঙ্গে হাত ধরে খেলা করেছিলেন। তার সঙ্গে নেতাজির সম্পর্ক ছিল বিশ্বাসের, মর্যাদার। নেতাজির প্রত্যেক আদেশ তিনি নিষ্ঠার সাথেই পালন করতেন। একজন লিডার কখনো সাফল্য লাভ করতে পারেন না যদি না তিনি ভালো বিশ্বস্ত ফলোয়ার্সদের না পান। কারণ একা একা বিপ্লবীর আন্দোলন হতে পারে না, তাকে দাঁড় করাতে খুঁটি লাগে। সেই খুঁটির কাজটি করেছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী। ১৯৪৫-এ বার্মায় তিনি ব্রিটিশদের কাছে বন্দী হন। নারী শক্তিকে সামনে রেখে নেতাজি ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী তাতে প্রচুর সাহায্য করেছিলেন। স্বাধীনতার পর কানপুরে ফিরে তিনি আবার চিকিৎসক হিসেবে কাজে নিযুক্ত হন। ১৯৯৮-এ তাকে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। তিনি বাংলাদেশের সংকটকালে, ঠিক যখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, তখন কলকাতায় ত্রাণ শিবির স্থাপন করেন শরণার্থীদের রক্ষা করতে। অনেকে জানেন না ২০০২ সালে তিনি এপিজে আব্দুল কালামের সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। এতটাই পাওয়ারফুল ছিলেন তিনি। এই অবিস্মরণীয় ব্যক্তিত্ব ২০১২ সালে কানপুরে পরপারে যাত্রা করেন। সেখানকার মেডিকেল কলেজেই তিনি তার দেহদান করে যান। এরপর কথা বলবো আর এক অখ্যাত বিপ্লবীকে নিয়ে। তার নাম
যতীন্দ্রনাথ দাস, যাকে আমরা বাঘা যতীন বলেই চিনি। তার জন্ম হয়েছিল 1904-এ কলকাতায় মধ্যবিত্ত একটি পরিবারে। তিনি মাত্র 17 বছর বয়সে অসহযোগ আন্দোলনে যোগদান করেন, কারারুদ্ধও হন। যতীন্দ্রনাথ বোমা তৈরি করতে পারতেন খুব নিপুণভাবে। তিনি প্রথমে বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতিতে যোগদান করেন, পরে ভগৎ সিংয়ের আগ্রহে আগ্রাতে বিপ্লবীদের সঙ্গে বোমা তৈরির প্রশিক্ষণ দেন। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে তিনি গ্রেপ্তার হন 1929-এ। জেলে বন্দি মানুষগুলির অধিকারের দাবি করেন তিনি। দাবি গ্রাহ্য না হওয়ায় তিনি কঠোর অনশন চালু করেন। অবশ্য এটি তার প্রথম অনশন নয়, এর আগেও তিনি একবার অনশন করেছিলেন। এখানে তিনি অনশনটি শুরু করেন কারণ রাজবন্দীদের ওপর জেল কর্তৃপক্ষ প্রচণ্ড অত্যাচার করত। অনশন কথাটা শুনতে যতই সহজ মনে হোক না কেন, আসলে ততটাই কিন্তু যন্ত্রণার। একটা মানুষ না খেয়ে কতদিন থাকতে পারে? অবশেষে মাত্র 24 বছর বয়সে 63 দিন না খেয়ে থাকার ফলে তার মৃত্যু হয়। ভাবা যায় তিনি তখন মাত্র 24। এই সময়টাই মানুষ রঙিন স্বপ্ন দেখে, জীবন সাজায়। আরেকটি তথ্য সংযোজন না করলেই নয়, অনশন করার সময় শান্তিনিকেতনে তপতী নাটক অনুষ্ঠিত হচ্ছিল। সমস্ত ঘটনা জানতে পেরে রবীন্দ্রনাথ নাটক বন্ধ করেন এবং সঙ্গে সঙ্গে সেই দিনই তিনি রচনা করেন সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ এই গানটি, যা পরে তপতী নাটকে স্থান পায়। নেতাজি যতীন্দ্রনাথের আত্মত্যাগের কারণে তাকে দধিচি মুনি বলেছিলেন। এমন আরও অনেক অনেক নেপথ্য বিপ্লবী রয়েছে যাদের সংগ্রামের কাহিনী শুনলে কণ্ঠরোধ হয়ে আসবে। আমরা কত না রক্ত ঝরানো ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছি। ইতিহাসের পাতায় পাতায় তাই শুকনো কালো রক্তের ছাপ। অন্তরের গভীর সহানুভূতি রইল তাঁদের শ্রীচরণে। এই প্রসঙ্গে এই আলোচনায় মনে পড়ে কবি প্রদীপের 1962-তে শহীদদের সম্মানে লেখা লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই বিখ্যাত গান, হ্যাঁ মেরে বতন কে লোগো জরা আঁখ মে ভর লো পানি, জরা ইয়াদ উन्हें भी कर लो जो लौट के घर ना आए। ধন্যবাদ।